যে বেসিক উন্নয়নের কাজ সেটা যে যত কম করে তাদের এই সমস্ত রঙ্গ করার তত বেশি প্রয়োজন পড়ে। আরে আপনি বিধায়িকা হলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করে দিয়ে আসাটা আপনার কাজ নয়। তার ফলে আজকে ওদের এই সমস্ত গিমিক ব্যবহার করতে হচ্ছে। আরজি করের লিফট খারাপের চোটে শুধু একজন মানুষ লিফটে আটকে পড়ে মারা গেলেন না, আজকে লিফটের অভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে আরেকজন মানুষ মারা গেছেন। এই স্বাস্থ্য পরিকাঠামোটাকে আরও একেবারে অতলে পাঠানোর জন্য এই ধরনের দুয়ারে স্বাস্থ্য প্রকল্প উনি চালু করছেন। একদিকে টাকা কামাবার রাস্তা সরকারি, এবং হচ্ছে যে কাটবানি দিয়ে ওনার নিজেদের যে দলের পকেট ভরানো সেটা রয়েছে। একটা অদ্ভুত বিষয়, এরা কোনো রকম আইন কানুন মানে না। এই জঙ্গল রাজ চলছে। দিদি, প্রচারের কত রঙ্গ, কেউ হাতে মাছ নিয়ে বের হচ্ছে প্রচারে, কেউ আবার প্রচারে বেরিয়ে দাড়ি কামাতে বসে যাচ্ছে। এই বাংলায় এগুলোই কি এখন প্রচারের ইস্যু রয়ে গেছে? আসলে যে যত মানুষের জন্য যে বেসিক উন্নয়নের কাজ সেটা যে যত কম করে তাদের এই সমস্ত রঙ্গ করার তত বেশি প্রয়োজন পড়ে। এছাড়া আর অন্য কিচ্ছু নয়। মানুষের রুজি, খাদ্য, শিক্ষা, বাসস্থান, আমি দেখলাম কে গিয়ে রাঁধতে বসেছেন ঘরে। আরে আপনি বিধায়িকা হলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করে দিয়ে আসাটা আপনার কাজ নয়। আপনার কাজ হচ্ছে যে যাতে গ্যাসের দামটা কমে, যাতে হচ্ছে তেলের দাম কমে, যাতে খাবার জিনিসের দাম কমে, তার লক্ষ্যে নীতি নির্ধারণ করা। সেলুনে বসে দাড়ি কাটাটা কাজ নয়। এইটাকে আসলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওরা তো কাজ করেনি, এই বিজেপি বিরোধী দলে থেকেছে, তারাও হচ্ছে কাজ করেনি, আর তৃণমূল কংগ্রেস সরকারে থেকেছে, তারাও মানুষের প্রকৃত উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। তার ফলে আজকে ওদের এই সমস্ত গিমিক ব্যবহার করতে হচ্ছে। দিদি, শুভেন্দু অধিকারী তার গড় বলা হয় নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীকেও শুনতে হচ্ছে তিনি কাজ করেননি। কীভাবে দেখুন? হ্যাঁ, কাজ করেননি, আমি তো আগেই বললাম। মানুষ তো বলছেন চারিদিকে কাজ করেননি, এবং ইন্টারেস্টিং, যেখানে মানুষ বলছে কাজ করেনি, শুভেন্দু অধিকারী বলছে ধর্মের পতাকা লাগাতে হবে সেখানে। আরে রাস্তায় মুখ থুবড়ে পড়ে যাবে মানুষ, রাস্তায় একেবারে বেহাল অবস্থা, আর সেখানে হচ্ছে যে ওই ধর্মের পতাকা লাগালে হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে? উন্নয়ন কি ধর্ম দেখে হবে? উন্নয়ন যদি ধর্ম দেখেও হতো তাহলেও তো না হয় বুঝতাম। আসলে উন্নয়নটা করবে না বলে ধর্মটাকে সামনে শিকন্ডি গাড়া করছে, অন্য কিচ্ছু নয়। উন্নয়ন লাগবে না, ধর্মটা সামনে থাকলেই হবে। একদম তাই, একদম তাই। মানে রুজি এইটাকে হচ্ছে যে ওরা ধর্মটাকে সামনে রেখে ভাবছে যে মানুষের যে বেসিক চাহিদাগুলো সেগুলোকে ওরা পেছনে ঠেলতে চাইছে। কিন্তু মানুষের বেসিক চাহিদা দিনে দিনে সামনে আসবেই, কারণ ধর্মটা এমন একটা এজেন্ডা যেটা মানুষের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত ধর্মাচরণের বিষয়। মানুষ নিজের মতন করে ধর্মাচরণ করেন। এর জন্য কোনো রাজনৈতিক দলকে, কোনো রাজনৈতিক নেতাকে কোনো দিন প্রয়োজন হয়নি। পশ্চিমবঙ্গের মানুষের কোনো দিন প্রয়োজন হয়নি কোনো রাজনৈতিক দলের নেতাকে তার ধর্মাচরণ করার জন্য। যেখানে বিজেপির কিছু নেতা হাতে মাছ নিয়ে তারা নামছেন প্রচারে, তৃণমূল যেখানে ছড়াচ্ছে যে বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, কোথাও গিয়ে কি এই ধর্মের রাজনীতি একে অপরকে সুযোগ করে দিচ্ছে এই দুটি দল? না, এরা তো পাল্লা দিয়ে করছে ধর্মের রাজনীতি, বিভাজনের রাজনীতিটা এরা পাল্লা দিয়ে করছে। কিন্তু বেসিক বিষয়টা হচ্ছে যে এই যে মাছ নিয়ে নামছে, বা কদিন আগে ওদের এক বড় নেতার এক সাক্ষাৎকার দেখছিলাম, বলছে যে মাছ হচ্ছে প্রিয় খাবার, বিজ্ঞাপন করতে হচ্ছে। তার কারণ ওরা এটা সত্যিই করে। হ্যাঁ, বেশি দূর মানে এই ভারতবর্ষের মধ্যেই, আমি বেশি দিন আগের ঘটনাও বলছি না, হরিয়ানার কুরুক্ষেত্র তো ওরা জিতলো, জেতার পরে দাঁড়িয়ে গোটা কুরুক্ষেত্র শহরটাতে ওরা মাছ মাংস বারণ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। ভারতবর্ষে একটা শহর আছে যেখানে কোনো আমিষ খাবার ঢোকে না, মাছ মাংস ডিম কিচ্ছু ঢোকে না। এ তো বাস্তবতা, এ তো বিজেপির কালচার। আজকের দিনে দাঁড়িয়ে ওরা এটাকে অস্বীকার করলে কি করে হবে? এই যে ব্রিগেডে যারা এসছিল, তাদের যখন বিভিন্ন লোকে ইন্টারভিউ নিয়েছে, বলেছে যে আমাদের তো সংস্কৃতির মধ্যে পড়ে নিরামিষ খাওয়াটা। আসলে নিরামিষ খাওয়াটা তো বাঙালির সংস্কৃতি সবার নয়, সব বাঙালির সংস্কৃতি নয়। বৈষ্ণবদের একটা অংশ আছেন, তারা নিরামিষ খান। এরকম বেশ কিছু এলাকা আছে, বেশ কিছু অংশের মানুষ আছেন, তারা নিরামিষ খান। অসুবিধের কোনো জায়গা নেই তাতে। কিন্তু বাঙালি আসলে কথাই তো আছে মাছে ভাতে বাঙালি। ওরা আসলে এটাকে ওদের প্রয়োজন হয়েছে, কারণ বাঙালি আজকে জেনে গিয়েছে যে বিজেপি মানে আমাদের এখানে আমিষ খাবারের ওপরে কোপ পড়বে। এর আগে বিভিন্ন পুজো গণেশ পুজোর সময় মাছের বাজার বন্ধ রাখার
বিভিন্ন জায়গায় ব্যবস্থা হয়েছিল, নিদান দেওয়া হয়েছে, ব্যবস্থা হয়েছে। ফলে বাঙালির তো এটা, বাঙালি জানেন পশ্চিমবঙ্গের মানে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্ম নির্বিশেষে সমস্ত বাঙালি জানেন যে বিজেপি মানে আসলে মাছ খাওয়া বন্ধ করবে, বিজেপি শক্তিশালী হওয়া মানে আমিষ খাবারে কোপ পড়বে, যেটা বাঙালির স্বাভাবিক খাদ্যাভ্যাসের বাইরে। আজকে ওদের তাই এই সমস্ত ভেগ ধরতে হচ্ছে। দিদি, এই সমস্ত একদিকে ভেগ ধরতে হচ্ছে তোমার কথা অনুযায়ী, আবার অন্যদিকে দেখা যাচ্ছে এক বৃদ্ধ, তিনি সিপিএম প্রার্থী, তিনি প্রচারে বেরিয়েছেন, সেখানে শতরূপ ঘোষও আছেন। শতরূপ ঘোষের সামনে তিনি অভিযোগ করছেন যে আমার বার্ধক্য ভাতা আমি পাচ্ছি না, বহুদিন হয়ে গেল। এই যে মূল বিষয়গুলি, বার্ধক্য ভাতা না পাওয়া, ড্রেনে জল জমে থাকা, এই সমস্ত কিছু লুকিয়ে রাখার জন্যই কি এত কিছু? আমি তো বললাম প্রথমেই, মানুষের জীবনের বেসিক সমস্যা। এই পানিহাটিতে এত কথা হচ্ছে, পানিহাটির রাস্তায় জমা জল, দমদম রাস্তায় জমা জল পেরিয়ে প্রার্থীরা তো প্রচারে যাচ্ছে। হ্যাঁ, বেশি দূর যেতে হবে না, এই গঙ্গা তো কাছে, এই যেখানে বসে আছি সেখান থেকে গঙ্গা খুব একটা দূর কিছু নয়। একটু বৃষ্টি হলে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপারে মানে টুয়ার্ডস গঙ্গা রাস্তাগুলোর কলকাতা শহরে কী অবস্থা হয় দেখবেন তো, কী অবস্থায় গিয়ে দাঁড়ায়, আমরা প্রত্যেকে জানি। শুধু জমা জলের সমস্যা নয়, আরজি করের লিফট খারাপের চোটে শুধু একজন মানুষ লিফটে আটকে পড়ে মারা গেলেন না, আজকে লিফটের অভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে আরেকজন মানুষ মারা গেছেন। একাধিক হসপিটালে লিফট খারাপ, একাধিক হসপিটাল, সেখানে কোনো রকম কোথাও কার্ডিওলজি নেই, কোথাও নেফ্রোলজি নেই, অথচ নাকি সব সুপার স্পেশালিটি। একটু কলকাতা শহরের বাইরে বেরোলেই দেখা যায়। নির্বাচনী ইস্তেহার সেখানে বলেছেন যে দুয়ারে স্বাস্থ্য প্রকল্প, এইটা আসলে একটা বড় ফাঁকিবাজি। এই যে দুয়ারে সরকার ক্যাম্প, এই ক্যাম্পের মাধ্যমে মানুষের কাছে যেমন সুবিধা পৌঁছে দেওয়ার বদলে মানুষের আরও অসুবিধে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, ঠিক সেরকমই দুয়ারে স্বাস্থ্য ক্যাম্পটা হচ্ছে এই যে আমাদের যে সমস্ত কি বলবো মানে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো ধুঁকছে, ডাক্তার নেই। এই স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সচল করার বদলে আমরা দেখছি ভ্রাম্যমান স্বাস্থ্য শিবির শুরু হচ্ছে, মানে গাড়ি ঘুরে বেড়াচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এই যে সুস্বাস্থ্য ক্যাম্প ট্যাম্প না সেবাশ্রয় করেছে, সেবাশ্রয়ের ডাক্তার কোথা থেকে আসছে? হসপিটাল থেকে, স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবাশ্রয়ের ডাক্তার তুলে নিয়ে গিয়ে হসপিটালগুলোকে খালি করে দেওয়া হচ্ছে, মানে সেবাশ্রয় তো বাইরে থেকে কোনো ডাক্তার আসছেন না। ফলে এই যে ব্যবস্থাগুলো রয়েছে, এই স্বাস্থ্য পরিকাঠামোটাকে আরও একেবারে অতলে পাঠানোর জন্য এই ধরনের দুয়ারে স্বাস্থ্য প্রকল্প উনি চালু করছেন। দিদি, একাধিক এই স্বাস্থ্য ব্যবস্থা, যেমন স্বাস্থ্য শিবিরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এছাড়াও তো বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্র এমন রয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরে নিয়োগ করেনি, সেই ক্ষেত্রে তো তিনি তেমন কোনো মন্তব্য করেন না। শুধু স্বাস্থ্যক্ষেত্র না, গোটা রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি এরকম একাধিক জায়গা রয়েছে, একাধিক পদ রয়েছে যে পদগুলোতে নিয়োগ হয় না। রেলে শূন্য পদে নিয়োগ হয় না, স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ হয় না, আমাদের স্কুল শিক্ষক নিয়োগ হচ্ছে না দীর্ঘদিন ধরে, স্কুলের ক্লার্ক নিয়োগ হচ্ছে না দীর্ঘদিন ধরে, সরকারি অফিসগুলো একটু একটু করে খালি হয়ে যাচ্ছে, সরকারি ব্যাংক একটু একটু করে খালি হয়ে যাচ্ছে, এবং এই যে পরিবহন ব্যবস্থা, একটা একটা করে বাস কমছে প্রত্যেক দিন, সরকারি পরিবহন দুর্বল হচ্ছে। এবং আমার কথা হচ্ছিল আজকে একজনের সঙ্গে, তিনি বলছিলেন যে এই যে কাউন্টার রয়েছে না বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে, কাউন্টারে বসার জন্য আলাদা করে লোক আর নিয়োগ হচ্ছে না, কম লোকের মধ্যেই ওরা এদিক ওদিক করে চালাচ্ছেন গোটা বিষয়টা। ফলে এই যে গোটা রাজ্য সরকারি পদগুলোতে এবং কেন্দ্রীয় সরকারি পদগুলোতে বহুলাংশেই এই যে নিয়োগ হচ্ছে না, এই না নিয়োগ হওয়ার ফলে যে ধর্মের কথা বলতে শুরু করেছিলাম না, যে ধর্ম দেখে নিয়োগ হচ্ছে না এমনটা কিন্তু নয়। এই নিয়োগগুলো যদি হতো, রাস্তা হলে যেমন হিন্দু মুসলিম উভয়ের উপকার হবে, নিয়োগ হলেও সব ধর্মের মানুষের উপকার হবে, কিন্তু নিয়োগ করছে না। এবং এই নিয়োগ হচ্ছে না, স্বাস্থ্যক্ষেত্রে দুর্বলতা আছে, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে না, প্রকল্প কর্মীরা মাইনে পাচ্ছে না, মিড ডে মিল কর্মীরা তারা 10 মাসের বেতন পায় 12 মাসের বদলে। এই যে নানাবিধ সমস্যা, সবটাকে ওরা ধর্ম দিয়ে ভোলাতে চাইছে। আমরা বলছি এবার আর মানুষ ধর্মের বিষয়ে বুঝবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার বলেছেন যে আমরা শিক্ষকদের নিয়োগ করতে চাই, কিন্তু নিয়োগ করতে চাইলে আমার বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা রাজনৈতিক ময়দানে পেরে ওঠে না, কোর্টে গিয়ে কেস করে দেয়।
মানে ভেবে দেখুন কতটা অপদার্থ হলে পরে যে কতটা একটা ত্রুটিযুক্ত প্রক্রিয়া ওরা পরিচালনা করে, যে কোর্ট হচ্ছে যে এটাকে আটকে দেয়। কোর্টে তো আমরা বলে দিচ্ছি বলে কোর্ট করছে এরকমটা নয়, কোর্টে তো প্রমাণ দাখিল করতে হয়, কোর্টে তো কাগজপত্র দাখিল করতে হয়। উনি যদি নিয়োগ সত্যি করতে চাইতেন তাহলে একদম ত্রুটিমুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া জন্য উনি উদ্যোগী হতেন। সেটা যখন হয়নি, তার মানে এটা বোঝাই যাচ্ছে একদিকে টাকা কামাবার রাস্তা সরকারি, এবং হচ্ছে যে কাটবানি দিয়ে ওনার নিজেদের যে দলের পকেট ভরানো সেটা রয়েছে, আর তার সাথে দাঁড়িয়ে এই চাকরি না দেওয়া মানুষকে কার্যত প্রত্যেক দিন একটা সংকটের মুখে ঠেলে দেওয়া, এটার জন্য ওরা রয়েছে। দিয়ে শেষ প্রশ্ন করবো, সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকারকে রীতিমতো ধমক দিয়েই বলেছে যে জনস্বার্থের সঙ্গে জড়িত কোনো কাজ এভাবে আটকে রাখা যাবে না, রাজনীতির সঙ্গে যুক্ত করা যাবে না। মূলত চিংড়িঘাটাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এই কথা বলছে, এই বিষয়টা কীভাবে দেখছে? ওরা তো সব কাজই এটা করে এবং ওরা কোর্টের কোনো কথাই প্রায় শোনে না। ডিএ মামলা নিয়ে এত কিছু হলো, তাও কোর্ট যা বলেছে সেই অনুযায়ী ওরা করেনি কাজ এখনো পর্যন্ত। একটা খবরের কাগজ গণশক্তি মামলা করেছিল যে রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে না, বিজ্ঞাপন দিচ্ছে না। রাজ্য সরকার বিজ্ঞাপন দিতে বাধ্য যদি চায় তারা, যেমন দিলে সরকারগুলো ছাপতে বাধ্য পেপারগুলো, রেজিস্টার্ড পেপার হলে, সেমনি সরকারও বন্ধ করে রাখতে পারে না। সরকার তো বলে, কোর্ট তো বলেছে বিজ্ঞাপন দিতে, দেয় না তো বিজ্ঞাপন। এরকম বহু ক্ষেত্র রয়েছে যেখানে কোর্ট বলে এবং ওরা কাজ করে না। একটা অদ্ভুত বিষয়, এরা কোনো রকম আইন কানুন মানে না। এই জঙ্গল রাজ চলছে, জঙ্গল রাজ। একদিকে তৃণমূল বলছে বিজেপিকে তুমি আমায় দুর্নীতি করতে দাও, আমি তোমায় খোলা ময়দান ছেড়ে দেবো মৌলবাদের চাষ করার জন্য, আর বিজেপিও একই কথা বলছে তুমি ভাই যত খুশি লুটে নাও, আমায় শুধু মৌলবাদের চাষ করতে দাও। এই দুই দলকেই বাংলা থেকে না হাঁটালে বাংলা বাঁচবে না। এই দুজনকে হাঁটানোর জন্য বাংলার মানুষকে তো বুঝতে হবে, সেটা কি বুঝবে বাংলার মানুষ? অবশ্যই মানুষ বুঝছেন, মানুষ বুঝতে পারছেন। আমরা আমাদের প্রচারগুলোতে গিয়ে সে কথাই বুঝতে পারছি। থ্যাংক ইউ।